আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যে কোনো মূল্যে 24 জুলাইয়ের স্বাধীনতা রক্ষার শপথ এনসিপির। বিদেশি রাষ্ট্রের তাবেদারি নয়, তরুণদের নেতৃত্বে চলবে দেশ, হুঁশিয়ারি নাহিদের। সংস্কার শেষে সংবিধানের অধীনেই দেশ চলবে, মন্তব্য রিজভির। পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, রংপুরে জনসভায় জামায়াতের আমির। রাজধানী থেকে তুলে দেওয়া হবে ব্যাটারি চালিত সব অটোরিকশা, শুধু চলবে বুয়েটের তৈরি ই রিকশা। আগে বিকল্প ব্যবস্থা দেখতে চান নগরবাসী। রাজধানীতে বেড়েই চলেছে মশার উপদ্রব, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেই দুই সিটি কর্পোরেশনের। লোক দেখানো কামান দাগিয়েই দায় শেষ। এবং কুমিল্লার নারী ধর্ষণের ঘটনার চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব। ভাইকে শায়েস্তা করতেই ভিডিও ছড়িয়ে দেন মূল হোতা শাহপরান, আলামত জব্দ। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। 24শে জুলাইয়ের সেই স্বাধীনতাকে রক্ষা করতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ করতে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁওয়ের পথসভায় তিনি একথা বলেন। এ সময় জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতি করার আহ্বান জানান এনসিপি নেতারা। ঠাকুরগাঁও থেকে বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। দেশ করতে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁও শহরে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে তাদের গন্তব্য দিনাজপুর। এর মাঝে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পথ সমাবেশে অংশ নেন এনসিপির নেতারা। স্লোগানে মিছিলে বরণ করে নেন নাহিদ হাসনাত সার্জিসদের। পছন্দের প্রতীক শাপলা হাতে দেখা গেল তাদের। বক্তব্যে স্পষ্ট, নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে এনসিপি। যে লড়াই আমরা শুরু করেছি সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। রাষ্ট্র কাঠামো পরিবর্তন হওয়া পর্যন্ত আমাদের কোনো শান্তি নাই। আমরা রাজপথে থাকবো, রাজপথ এনসিপি এবং ছাত্র জনতার দখলে থাকবে। এ সময় শুধু ঢাকা কেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী নয় এনসিপি উল্লেখ করে সকল আঞ্চলিক বৈষম্য দূর করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা দেখেছি উত্তরবঙ্গ কিভাবে অবহেলিত রয়েছে, কিভাবে 54 বছরও এই উত্তরবঙ্গের জেলাগুলোতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের দাবি খুবই কম, খুবই সুস্পষ্ট। আমরা ভাতের অধিকার চাই, আমরা কাজের অধিকার চাই, আমরা চিকিৎসা চাই, আমরা শিক্ষা চাই। আমরা অন্য কোন দেশের দালালি করব না। স্বাধীনভাবে মর্যাদা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করব। এরপর দিনাজপুরে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ করে চতুর্থ দিনের কার্যক্রম শেষ করবে এনসিপি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঠাকুরগাঁও। দর্শক, এই মুহূর্তে জুলাই পদযাত্রার বহরে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। আমরা যেরকমটা জানি, জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার বহরে আপনার অবস্থান আছে এবং চতুর্থ দিনের মতো চলছে জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা, সেটি আপনার কাছে প্রশ্ন থাকছে যে এনসিপির পদযাত্রা এখন কোথায় এবং তাদের কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। ফাতিহা, আপনি জানেন যে রংপুর বিভাগ দিয়েই তারা তাদের জুলাই পদযাত্রা শুরু করে এবং তাদের এই মাত্রই দিনাজপুরে তাদের যে পথ সমাবেশ ছিল সেটি শেষ হয় এবং এর আগে তারা দিনাজপুর শহরে পথসভা করে। দিনাজপুর সার্কিট হাউস, দিনাজপুরের যে ঐতিহ্যবাহী মাঠ রয়েছে সেই ঐতিহ্যবাহী মাঠ থেকে তাদের পদযাত্রা শুরু হয়। সেখানে তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, সাধারণ যারা রয়েছেন সেই মানুষদের সঙ্গে তারা মিশেন, কথা বলেন। এবং একটা বিষয় ফাতিহা বলতে হয় যে
তারা এই রংপুর বিভাগে কিন্তু একটা মিশ্র অভিজ্ঞতা কিন্তু তাদের হয়েছে। একটা তাদের যে নির্বাচনের আগে যে একটা প্রস্তুতি বলতে পারেন আপনি, যে সেই অভিজ্ঞতাটাও যেমন হয়েছে, এবং সব মিলিয়ে তারা যেহেতু নতুন একটি দল, সেই জায়গা থেকে তাদের এই যে এরকম একটা প্রস্তুতির ব্যাপার স্যাপারও থাকে, সেই জায়গা থেকে এনসিপি তাদের সেই দায়িত্বটা পালন করে, এবং এভাবেই তারা আরও যে 64 জেলা রয়েছে সেই 64 জেলা এভাবে তারা সফর করবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে নাগরিক পার্টির নেতাকর্মী অনেকের সঙ্গে কথা বলেছি যে এই যে পদযাত্রা, এটাকে তারা আসলে কিভাবে দেখছেন, যেটাকে আসলে নির্বাচনের কোনো আগাম প্রস্তুতি কিনা। তারা কিন্তু সাফ বলেছেন যে তারা আপাতত বিচার, সংস্কার এবং নতুন সংবিধান এই সব কিছুকেই তারা গুরুত্ব দিচ্ছেন। যদিও তাদের হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাপলা প্রতীক নিয়ে তারা প্রচারণায় যাচ্ছেন। শাপলা পছন্দের যেহেতু প্রতীক, সেই জায়গায় তারা স্লোগানও দিচ্ছেন শাপলা নিয়ে, এবং একইভাবে তারা আগামীকাল থেকে আবার যেহেতু বগুড়াতে যাবেন, সেই জায়গায় হয়তো আমরা একই দৃশ্য দেখব। আমি রংপুর বিভাগ যেহেতু ছিলাম পুরো সময়, সেই রংপুর বিভাগে আমরা দেখেছি যে তাদের সেই বক্তব্য বলেন বা কথাবার্তা বলেন, প্রশ্ন তাদের এক থাকে, বক্তব্য এক থাকে, বেশ কিছু স্পেসিফিক বিষয় নিয়ে তারা কথা বলে থাকেন। ফাতিহা, আজকে 4th দিনের কার্যক্রম ছিল। এর আগে তারা ঠাকুরগাঁওয়ে পথসমাবেশ করে, এবং ঠাকুরগাঁওয়ের মডেল মসজিদে তারা জুমার নামাজ পড়ে। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে যেহেতু তরুণ নেতারা রয়েছেন, তরুণদেরই আগ্রহ বেশি তাদের সঙ্গে দেখা করতে, তাদেরকে দেখতে। ফাতিহা, এই পর্যন্ত এখন আমার কাছে এই ছিল সবশেষ। আগামীকাল তাদের সফর রয়েছে বগুড়াতে। আমাদের জেলা প্রতিনিধিরা হয়তো বা সেই খবর এটিএন বাংলা দর্শকদের জানিয়ে দিবে। জি মুয়াজ্জিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টার উদাসীনতায় অভ্যুত্থানের 1 বছর পরও গণকবরে জুলাই শহীদদের লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা যায়নি বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। সকালে রায়েরবাজার বৌদ্ধভূমিতে জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন। হুঁশিয়ারি করেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তা মেনে নেবে না ছাত্র জনতা। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেন। এ সময় গণকবরে জুলাই গণ অভ্যুত্থানের যে সকল শহীদরা আছেন তাদের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর না করায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। গণ অভ্যুত্থানের পর 1 বছর হয়ে গেলেও এই লাশগুলো নিয়ে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা সিটি কর্পোরেশন থেকে শুরু করে যারা আছে তারা এই লাশগুলো এখান থেকে লাশগুলো উত্তোলন করে এগুলোর ময়নাতদন্ত করে ডিএনএ ম্যাচ করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত হয় নাই। রাজনৈতিক দলগুলো যদি মনে করেন তারাই কেবল নীতি নির্ধারক, তাহলে তারা ভুল করছেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি। ইন্টারিম গভর্নমেন্ট তো 3টা শর্তে আসলে মোটা দাগে তারা হলো গিয়ে ইসের ভিতরে ক্ষমতায় গিয়েছে। সেটা হলো বিচার, সংস্কার এবং সংস্কারের প্রেক্ষিতে একটি সুষ্ঠু সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি বিচার প্রক্রিয়ার নামে ঠনঠনাঠন চলছে। বিচার প্রক্রিয়ার যে গতি, সেই গতি দেখলে কচ্ছপও মাঝে মাঝে লজ্জা পায়, এরকম একটা অবস্থা। এ সময় মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শহীদ রনির পরিবারের সাথে দেখা করতে যান তারা। এ সময় কান্না জর্জরিত কণ্ঠে রনির মা বলেন, জীবন দিয়েও শহীদের স্বীকৃতি পাননি তার ছেলে। আমি এখন কোনো জায়গা থেকে কিছু পাই না, সরকার আমারে কোনো স্বীকৃতি দেয় নাই। শহীদ রনির মায়ের কান্না আর দাদির কান্না, তার বোনের কান্নার আমরা দেখতে পাচ্ছি। এই আর 1 ফোঁটা কান্না যাতে না ঝরে, ইন্টারিম অবিলম্বে এই ব্যবস্থাটা গ্রহণ করুক। শহীদ রনিকে অবিলম্বে বাংলাদেশে যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, সেই শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে। মাসব্যাপী শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারত করবেন সংগঠনটির নেতৃবৃন্দ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সংবিধান ছুঁড়ে ফেলার কোনো জিনিস নয়, এর সাথে জাতির অস্তিত্ব মিশে আছে। সংস্কার শেষে এই সংবিধানের অধীনেই দেশ চলবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী বলেন, দুর্বৃত্তদের দখলে এদেশকে ঠেলে দেয়া যাবে না। দলের মধ্যে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে বিএনপি আপোষহীন। ইতোমধ্যে 4 থেকে 5 হাজার নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলের নামে যারা দুর্বৃত্তায়নের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিএনপির এই মুখপাত্র। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী।
সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। এটা হচ্ছে মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানের ধারাবাহিকতা। দুই একজন মানে দুষ্টের জন্য, দুই একজন অনৈতিক কর্মকাণ্ডের জন্য দল বদনাম হোক, এটা আমরা কখনো চাই না। এই ব্যাপারে সবসময় কঠোর হস্ত, এবং এই দৃষ্টান্তের কারণেই জনগণের মধ্যে আমরা অত্যন্ত জনপ্রিয়। নিষিদ্ধ করা হোক বা না হোক, বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই ভবিষ্যতে আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতীকী তারুণ্য সমাবেশে তিনি এসব কথা বলেন। যারা অবৈধ নির্বাচনে সাহায্য করেছে তাদের বিচার ও চাকরি থেকে অপসারণের দাবিও জানান রিপন। 18 ও 24 সালের নির্বাচনে নির্বাচন কমিশন সহযোগিতা না করলে আওয়ামী লীগের ভোটে জয়ী হওয়ার কোনো সম্ভাবনা ছিল না বলে জানান বিএনপির এই নেতা। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। এটা নিষিদ্ধ করা না করার চেয়েও বড় কথা হচ্ছে তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই। মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন জামায়াত ইসলামী। দীর্ঘ 17 বছর পর রংপুরে অনুষ্ঠিত জনসভায় এই দাবি করেন দলটির কেন্দ্রীয় নেতারা। দুপুর থেকে রংপুর জেলা স্কুল মাঠে ঢল নামে হাজারো মানুষের। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জামায়াত নেতারা। এ সময় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে চান তারা। 24-এ গণবিপ্লবে, গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে আহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা মেরুদণ্ডে বুলেট বিদ্ধ হয়ে জীবন্ত লাশ হয়ে নিজের ঘর কিংবা হাসপাতালের বিছানায় পড়ে আছেন, এখনো তাদের চিকিৎসা আমরা দিতে পারিনি। এই উপকর্মে যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার দেশের জনগণ দেখতে চায়। তাদের বিচার যদি হয় তাহলে ভবিষ্যতে কেউ কোনো দলকে তুষ্ট করার জন্য জনগণের উপর এই ধরনের নোংরা হামলা চালানোর আর দুঃসাহস দেখাবে না। পর্যায়ক্রমে রাজধানী থেকে তুলে দেওয়া হবে ব্যাটারি চালিত সব অটোরিকশা। শুধু চলবে বুয়েটের তৈরি ইলেকট্রনিক বা ই রিক্সা। এটিএন বাংলাকে এ তথ্য জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এসব রিক্সা কিনতে খরচ পড়বে 1.5 লাখ টাকা। নগরবাসী বলছেন, অটোরিকশা বাতিলের আগে বিকল্প ব্যবস্থা না করলে পরিবহন সংকট দেখা দিতে পারে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। একসময় বলা হতো রিকশার শহর ঢাকা, এখন বলা হচ্ছে অটোরিকশার শহর। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব বাহন, পাল্লা দিচ্ছে বাস ট্রাকের সাথে। কোনো ধরনের নীতিমালা না থাকায় ইচ্ছামতো তৈরি করা হচ্ছে এসব পরিবহন। স্কুলের শিক্ষার্থীদেরও বহন করা হচ্ছে, এমনকি হাইকোর্টেও দাপিয়ে বেড়াচ্ছে। ব্যাটারি চালিত গাড়ি তো আপনার নিষিদ্ধ করে, হাইকোর্ট থেকে নিষিদ্ধ করে দিয়ে। আপনি হাইকোর্টে খুব বসে আছেন? আইসিওন মনে করেন, আমি তো একবারই কইলাম না, চালাই না, আমি তো ব্যান গাড়ি চালাই। ব্যাটারি চালিত অটোরিকশা যাতায়াত সহজ করেছে, তবে বেপরোয়া চলাচলে যাত্রীদের ঝুঁকি বাড়াচ্ছে। এসবের পরিমাণ এত বেড়েছে যে যানজট সৃষ্টি করছে। হঠাৎ ব্রেকটা একটু সমস্যা হয় অনেক সময়, মানে অনেক ফোর্সফুলি যখন চলে তখন একটু ভয় লাগে। কিছু ক্ষেত্রে যদি বলে যে সুবিধা আছে, হ্যাঁ আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছায় যাচ্ছি বা সামথিং, আর ভাড়াটাও কিন্তু নর্মাল যে রিক্সা তার থেকে কম হয়, হ্যাঁ, কিন্তু রিস্কি তো হয়। কিছু রাস্তা হচ্ছে একটা নির্দিষ্ট করে দিক, সরকার গভর্নমেন্টের নির্দিষ্ট করে দিক, হ্যাঁ, মেন রোডে না আসা হোক। অটোরিকশা নিয়ন্ত্রণে ই রিক্সা তৈরি করেছে বুয়েট। দাম পড়বে প্রায় 1.5 লাখ টাকা। আগস্ট থেকে রাজধানীর পল্টন, ধানমন্ডি, উত্তরা এলাকায় চলবে এসব বাহন। এজন্য চালকদের প্রশিক্ষণ দেয়া হবে, নিতে হবে লাইসেন্স। পর্যায়ক্রমে রাজধানীর ব্যাটারি চালিত সব অটোরিকশা ডাম্পিং করা হবে বলে জানান ঢাকা উত্তরের প্রশাসক। ট্রেনিংয়ের পরে তারা সার্টিফিকেট পাবেন, সেই সার্টিফিকেট নিয়ে তারা যখন
এটা আমাদের কাছে আসবেন, আমরা তাদেরকে তখন রিক্সাটা কিনতে দিব, ঠিক আছে। এবং এটা একটি মানে ভোটার আইডি কার্ডের এগেইনস্টে সর্বোচ্চ আমরা একটি রিক্সা দিব, এবং এগুলা জোন ভিত্তিক হবে। উত্তরের রিক্সার দক্ষিণে যেতে পারবে না, এবং মেইন রোডে কোনো রিক্সা উঠতে পারবে না, এগুলো ডাম্পিং করতে হবে, এগুলো তো অবৈধ। সবগুলো আলটিমেটলি গ্র্যাজুয়ালি আমরা ডাম্পিং করবো, কারণ হচ্ছে যে এটা তো রিস্কি। না না, এগুলো এখনকারগুলো বানাতে তো 1,30,000 মতো লাগে, 1,20,30 এরকম লাগে, যেগুলো সুন্দর সুন্দর করবে। তো সুতরাং এটা বেশি, আর এটা তো বৈধ। 1.5 লাখ টাকা আমার কাছে নাই, আর আমরা 1.5 লাখ টাকা গুছাইতে পারি না। আমরা যে এটাই ভাড়া চালাই, মনে করেন 400 টাকা জমা দিই। মালিক যদি কিনে ভাড়া দেয় তাহলে চলার সামর্থ্য আছে, কিনার সামর্থ্য আমাদের নেই। আমাদের সমস্যা হবে আমাদের ফ্যামিলি নিয়ে চালানোর জন্য। এসব অটোরিকশা চালকদের কষ্ট কমিয়েছে, চলাচলও দ্রুত হচ্ছে, প্রশিক্ষণ কিংবা নীতিমালা না থাকায় ঝুঁকি বাড়ছে। তারপরও পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত বাতিল না করবার পরামর্শ নগরবাসীর। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট নগরবাসী। দিন দিন মশার উপদ্রব বাড়লেও তা নিয়ন্ত্রণে নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। তবে ডেঙ্গু পরিস্থিতি এখন স্বাভাবিক বলে দাবি বিশেষজ্ঞদের। মনির হোসেন তপুর রিপোর্ট। মশা নিয়ন্ত্রণে বর্ষা মৌসুমের আগেই বিশেষ কর্মসূচি হাতে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি। নগরীর বিভিন্ন এলাকায় বেড়েছে মশার উপদ্রব। লাগাতার বৃষ্টিতে এখন ডেঙ্গু মশার বংশবৃদ্ধির আশঙ্কা রয়েছে। মশার যন্ত্রণায় থাকতে পারি না, রাস্তাঘাটে বসলে মশা কুটুস কুটুস কামড়ায়, এ সহ্য হয় না। মশা তো অনেক, এখানে বিকালের পরের থেকে অনেক মশা কামড়ায় আর কি। আমি আজ 1 মাস ধরে এই জায়গায় দোকান দিচ্ছি, আমি দেই না যে সিটি কর্পোরেশনে কোনো ওষুধ দিতে, আমরা সন্দেহ এনে বসে থাকতাম পারি না। সিটি কর্পোরেশনের কার্যক্রমের গতি আরো বাড়ানো উচিত বলে মনে করেন নগরবাসী। কিছু অপরিচ্ছন্ন জায়গা এখনো পড়ে আছে, যেগুলো সংস্কার কাজে প্রয়োজন, সংস্কারও ধরে না, যার জন্য মশা বাসা বাড়িতে বলেন আর নর্দমা বলেন, মশা সবসময় থাকে। সিটি কর্পোরেশনকে খুব বেশি সচেতন হওয়া দরকার এই মুহূর্তে, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচার জন্য। চিকুনগুনিয়া, তারপরে কোভিড-19 সবই হচ্ছে। প্রতি জোনে আমি যেটা বলছি যে ক্লিনিং এবং মশার ঔষধ বিতরণ, এই দুটো কাজ কিন্তু মানে চলমান, অর্থাৎ এগুলো হচ্ছে বিশেষ কার্যক্রম। তাহলে আমাদের নিয়মিত কার্যক্রম, তার উপরে হচ্ছে বিশেষ কার্যক্রম। জনগণকে যতক্ষণ পর্যন্ত অ্যাওয়্যার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আসলে এই কার্যক্রমে সফল হতে পারবো বলে আমার মনে হচ্ছে না। এই কারণে আমরা জনগণকে এঙ্গেজ করার দিকে বেশি জোর দিচ্ছি। এদিকে হাসপাতালগুলোতে এখনো ডেঙ্গু রোগীর চাপ নেই, তবে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বিশেষজ্ঞ দল। আর ডেঙ্গু জ্বরের সঙ্গে আপনার তীব্র গা ব্যথা থাকে, চোখে ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে, এমনকি ইদানিং আনইউজুয়াল সিমটম যেটা ডায়রিয়া, পাতলা পায়খানা হতে পারে। এখনো কিছু কিছু ডেঙ্গু আমাদের আছে, কিন্তু সেটা মহামারীর পর্যায়ে না। আতঙ্কিত হবার সঙ্গত কোনো কারণ নাই। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মহাপরিচালক আরও বলেন, আতঙ্কিত না হয়ে এলাকায় জমে থাকা পানি অপসারণ করে পরিষ্কার রাখতে হবে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর নারী ধর্ষণের মূল হোতা শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব। সে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীর ছোট ভাই। রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, বড় ভাইকে শায়েস্তা করতে শ্লীলতাহানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় শাহপরান। বিস্তারিত GM তসলিমের রিপোর্টে। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল হোতা শাহপরানকে কুমিল্লার বুড়িচং থানার কাবিলা বাজার থেকে গ্রেফতার করে র্যাব 11। র্যাব জানায়, বড় ভাই ফজর আলী ও ছোট ভাই শাহপরান দীর্ঘদিন যাবৎ ভিকটিমকে উত্ত্যক্ত করে আসছিল। গত 26 জুন রাত 11:30টায় ভিকটিমের মা বাবা বাসায় না থাকার সুযোগে ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করে এর আধা ঘন্টার মধ্যে আগে থেকে উত পেতে থাকা ছোট ভাই শাহপরান 8-10 জনকে সাথে নিয়ে দরজা ভেঙে ওই বাসায় প্রবেশ করে। এই সময় ভিকটিমকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি সহ অশ্লীল ভিডিও ধারণ করে তারা। গ্রেফতারকৃত শাহপরানের কাছ থেকে ধর্ষণের ঘটনার ছবি ও ভিডিও চিত্র সহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। এইটা তদন্তে বেরিয়ে আসবে, তদন্ত হোক। অলরেডি 4 জন অ্যারেস্টেড নিয়ে অলরেডি আপনারা জানেন যে গতকাল আদালত উঠানো হয়েছিল তানদিনের। এটা তো আমরা তদন্ত করছি না, আমরা আসামি যারা আমরা শাহপরানকে পেয়েছি, শাহপরানের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটাই আমরা বলছি।
বাট পরবর্তী যে জিনিসগুলো কেন এটা ডিটেল আরো ইনভেস্টিগেশন করে বেরিয়ে আসবে। র্যাবের কর্মকর্তা আরও জানান, পারিবারিক বিষয় নিয়ে ফজর আলীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিল শাহপরানের। তাকে দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছিল, সেই উত্তপ্তের প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে দুইজনই একজনের পিছনে ছুটছে, তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেখান থেকে একটা গ্রাম্য সালিশ হয়, সেই সালিশে ফজর আলী কর্তৃক শাহপরান হেনস্থার শিকার হয় এবং সেখান থেকেই এই শাহপরান ফজর আলীর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে চায় এবং সেটারই প্রতিফলন ছিল 26শে জুনের যে ঘটনাটা। ঘটনার সাথে সম্পৃক্ত বাকিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে র্যাব। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। এই প্রতিপাদ্যে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের 19তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এদিকে এবছর থেকেই দরিদ্র এবং অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এতে খুশি শিক্ষার্থীরা। ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান আদ্দিন কর্তৃপক্ষ। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। যশোরে 2006-07 সেশনে যাত্রা শুরু করা আদ্দিন নার্সিং ইনস্টিটিউট সুনামের সঙ্গে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। আদ্দিন ফাউন্ডেশনের পরিচালক শেখ মহিউদ্দিনের সুযোগ্য নির্দেশনায় নার্সিংয়ের দক্ষ শিক্ষক সহ মেডিকেল কলেজের শিক্ষকরাও পাঠদান করেন। প্রতিষ্ঠানে মেধাবীদের সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান চলছে অনেক আগ থেকেই। এবার শুরু হলো দরিদ্র, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি। এতে খুশি শিক্ষার্থী ও তাদের পরিবার। এখানকার পড়ানোর পদ্ধতি, সুশৃঙ্খল পরিবেশ, 24 ঘন্টার কড়া নিরাপত্তা। অনেক কষ্ট করে আমার বাবাকে এখানে ভর্তি করেছে। এই যে আদ্দিন নার্সিং ইনস্টিটিউট পলিহাট আমাকে অনেক সাহায্য করেছে। নবীনবরণ অনুষ্ঠানে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। আরও উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার, আদ্দিন হাসপাতাল সমূহ ও নার্সিং এর মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন, আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান সহ আরো অনেকে। তারা এখন সরকারিভাবে বিভিন্ন পরিচালক পদে আসার ব্যবস্থা হয়েছে, সুতরাং এই পেশাটা কোনোভাবেই এখন আর নেগলেক্টেড বলা যাবে না। একজন দৈনিক চিকিৎসায় একজন চিকিৎসক এবং নার্স একত্রে কাজ করে। তাই আমরা চাই তোমাদের এই শিক্ষা জীবনের শুরু থেকেই পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং সহযোগিতার বন্ধন সুদৃঢ় হোক। এই যে রোগীর সাথে নার্সিং এর যে নার্সদের যে সংযোগ, সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে পড়াশোনার পাশাপাশি প্রথম বর্ষ থেকে। আমরা ওই সম্পর্কে দেখি যেটা যে খুঁজবে তখন যে এই সকিনা আদ্দিন নার্সিং থেকে কোন গ্রেডে পাস করছে তাকে ডেকে নিয়ে আসে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা সহ শপথ বাক্য পড়ানো হয়। সব শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর বাজারে সবজির দাম কম থাকলেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ, দেশি মুরগি ও গরুর মাংসের দাম। দেশি মুরগির দাম কেজিতে প্রায় 30 টাকা বেড়েছে। কোরবানির ঈদের পর গরুর মাংসের দাম কিছুটা কম থাকলেও এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে 800 টাকায়। এদিকে কোরবানির ঈদের পর চালের দাম বেড়ে আর কমেনি। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। বৃষ্টির কারণে রাস্তার অবস্থা বেহাল। এর মধ্যেই নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে ভিড় করেন ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে মাছ, দেশি মুরগি ও গরুর মাংসের দাম। দেশি মুরগি কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 260 টাকায়। মুরগি ব্যবসায়ী বলছেন, বর্ষায় উৎপাদন কম হয়, দাম বাড়তি। উৎপাদন কম করছে, এখন আবার সামনে যদি ওটা বাজার মনে আবার 15-20 তারিখের মধ্যে আবার কমতে পারে বাজার। মাছ আমদানি কম, মাছের দাম বেশি বললাম, নদীতে মাছ পাওয়া যায় না। অন্যদিকে কোরবানির ঈদের পর গরুর মাংস 700 টাকায় বিক্রি হলেও এখন দর উঠেছে 800 টাকায়। আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি। আগে তো 320 টাকা করে ছিল, আজকে দেখলাম ওদিকে 280। সুপার মুরগির দামগুলো একটু তুলনামূলক কম আছে। এই তো প্রতিদিনের মতোই, খুব একটা আপ ডাউন নেই, হয়তো বা 5-10 টাকা কমছে আর বাড়ছে এরকম। রাজধানীর কারওয়ান বাজারে বেশিরভাগ সবজি মিলছে
50 থেকে 60 টাকায়। টমেটো আর গাজরের দামটাই বেশি, বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। সবজি তো পর্যাপ্ত আমদানি, দামও কম, খালি শুধু দুইটা পণ্যের দাম বেশি, একটা হলো চায়নার গাজর আর ইন্ডিয়ান টমেটো। এদিকে চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ব্যাপক কর ছাড় ও ব্যয় পরিকল্পনার বিগ বিউটিফুল বিল মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে। প্রায় 29 ঘন্টার টানা বিতর্ক শেষে বিলটি 218 বনাম 214 ভোটে অনুমোদিত হয়। ডেমোক্রেট দলের 212 জন সদস্য বিলটির বিরুদ্ধে ভোট দেন। এছাড়া রিপাবলিকান দলের 2 সদস্য থমাস ম্যাসি ও ব্রায়ান ফিটসপ্যাট্রিক বিলটির বিরোধিতা করেন। এই বিলটি এখন ট্রাম্পের সইয়ের জন্য হোয়াইট হাউসে পাঠানো হয়েছে। 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগে এটি হাউসে পাশ করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ঋণ সীমা $5 ট্রিলিয়ন পর্যন্ত বাড়ানো হবে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। এর মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। প্রবল বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত অন্তত 63 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা মান্ডিতে মারা গেছে 17 জন। এছাড়া থুনাগ ও বাকসাইদ এলাকায় ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির জরুরি বিভাগ আশঙ্কা করছে ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া রাজ্য জুড়ে 500টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে বসতবাড়ি। শহরগুলোর উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন মানুষ। পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে গোটা অঞ্চলে। ফলে উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারী দল। বিদ্যুৎ ও পানির সংকটে পড়েছে কয়েক লাখ মানুষ। আটকা পড়েছেন অসংখ্য পর্যটক। খেলার খবর। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আগামীকাল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 3 ম্যাচের প্রথম ওয়ানডেতে 77 রানে হেরে ইতোমধ্যেই 1-0 এগিয়ে আছে লঙ্কানরা। আগের ম্যাচের ভুল ত্রুটিগুলো পেছনে ফেলে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ। তবে দু দলের 58 ওভারের মোকাবেলায় জয়ের পাল্লাটা ঝুঁকে আছে শ্রীলঙ্কার দিকেই। প্রথম ওয়ানডেতে লঙ্কানদের হাতের নাগালে পেলেও জয়টা হাত ফসকে বের হয়ে যায়। বোলিং, ফিল্ডিং দারুণ করলেও ব্যাটিংয়ে শুরুর সাফল্য শেষ পর্যন্ত ধরে রাখা যায়নি। সেই পরাজয়ে ব্যাকফুটে এখন বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওপেনার তানজিদ হাসান তামিম জানান, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার বেলা 3টায় শুরু হতে যাওয়া ম্যাচটি জিতে ওয়ানডে সিরিজে সমতা আনতে চান তারা। যেহেতু 3 ম্যাচের সিরিজ, 1 ম্যাচ শেষ হয়েছে, সামনে আরো 2 ম্যাচ আছে। আমরা 2 ম্যাচে চিন্তা করতেছি না, কারণ সামনের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টে টিকে থাকতে হইলে। তো সামনের ম্যাচে সবার ফোকাস থাকবে। এশিয়া কাপ ছাপিয়ে বাংলাদেশ নারী দলের লক্ষ্য এখন বিশ্বকাপে খেলা। মিয়ানমারে অনুশীলন শেষে জানালেন দলের অধিনায়ক আফাইদা খন্দকার। সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হওয়ার আগে এমনই আত্মবিশ্বাসী তিনি। 1 ম্যাচ হাতে রেখেই এশিয়া কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হওয়ায় নির্ভার বাংলাদেশ নারী ফুটবলার দল। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় এবার এশিয়া কাপে শীর্ষ 8-এ থাকতে পারে। নানা হিসাবের মধ্য দিয়ে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের নারীদের। ইয়াঙ্গুনে শনিবার সন্ধ্যা 6:30টায় তুর্কমেনিস্তান ম্যাচের আগে বিশ্বকাপ খেলার স্বপ্নের কথাই বললেন আফাইদা খন্দকার। দলের পরিস্থিতি খুবই ভালো, সবাই ফুরফুরে মেজাজে। আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব।
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার প্রথম লড়াইয়ে ব্রাজিলিয়ান দল ফ্লুমিনেন্সের প্রতিপক্ষ এশিয়ার প্রতিনিধি সৌদি আরবের আল হিলাল। রাউন্ড অফ 16-এ দু দলই অঘটনের জন্ম দিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছিল। ফ্লুমিনেন্স 2-0 গোলে পরাজিত করেছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ ইন্টার মিলানকে। আল হিলাল 4-3 গোলে হারায় ম্যানচেস্টার সিটিকে। এই দুই দলের লড়াইয়ের অর্থ হলো ইউরোপের বাইরে অন্তত একটি দল ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলবে। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে খেলাটি। অন্য কোয়ার্টার ফাইনালে শনিবার সকাল 7টায় আরেক ব্রাজিলিয়ান দল পালমেইরাসের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট চেলসি। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যে কোনো মূল্যে 24 জুলাইয়ের স্বাধীনতা রক্ষার শপথ এনসিপির। বিদেশি রাষ্ট্রের তাবেদারি নয়, তরুণদের নেতৃত্বে চলবে দেশ, হুঁশিয়ারি নাহিদের। সংস্কার শেষে সংবিধানের অধীনে দেশ চলবে, মন্তব্য রিজভীর। পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, রংপুরে জনসভায় জামায়াতের আমির। রাজধানী থেকে তুলে দেওয়া হবে ব্যাটারি চালিত সব অটোরিকশা, শুধু চলবে বুয়েটের তৈরি ই রিকশা। আগে বিকল্প ব্যবস্থা দেখতে চান নগরবাসী। রাজধানীতে বেড়ে চলেছে মশার উপদ্রব, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেই দুই সিটি কর্পোরেশনের। লোক দেখানো কামান দাগিয়েই দায় শেষ। এবং কুমিল্লায় নারী ধর্ষণের ঘটনার চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব। ভাইকে শায়েস্তা করতে ভিডিও ছড়িয়ে দেন মূল হোতা শাহপরান, আলামত জব্দ। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। সাথে থাকার জন্য ধন্যবাদ।